প্রেজ করতে গিয়ে শাকিব খানের কাছ থেকে কি শিখছেন? সাকিব ভাইয়ের কাছ থেকে প্রথমত যেটা শিখছি সেটা হচ্ছে যে আমি যখন কাজটা করব তখন আমার 100% দিয়ে করবো। আমি 100% না দেওয়া পর্যন্ত আমি ছাড়বো না বিষয়টা। এই জায়গায় সে আমার কাছে মনে হয়েছে সে ওইটাই করে। সে প্রথমে সেটে আসার পরেই সে যখন সেট দেখে দেখে আর্টিস্টের সাথে রিহার্সাল বা দেখে, তখন সে ওই জিনিসটা মাথায় রাখে যে এখানে 100% হইতে কি বাকি আছে। টেক দেওয়া হয়ে গেছে একটা টেক, আচ্ছা ঠিক আছে, এখানে আরো ডেভেলপ করা যায় কিনা, এখানে কি 100% হয়েছে কিনা, এই জিনিসটা সে ফলো করে। এটা আমাদের কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে যে আমি যে কাজটা করবো এটা 100% এফোর্টটা আমি দিব বা দিচ্ছি কিনা, এটা এনশিওর করাটা আমার কাছে, এটা আমার কাছে তার কাছ থেকে শিক্ষণীয় মনে হয়েছে। যে আর শাকিব খানের কোন জিনিসটা আপনি ফলো করবেন না? উম, এইটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না। এটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ হচ্ছে যে তার যে আহ, অভিজ্ঞতা, তার যে মেগাস্টার, তার একটা চলাফেরা, তার সবকিছু, এগুলো আসলে তার মতো করে তার তৈরি হয়েছে। আমার ওইখানে আমার কিছু বলার নাই, এবং ওটা বলা ঠিকও হবে না। কারণ হচ্ছে যে আহ, তার তার মতো হতে হইলে তো আগে তার মতো হয়ে তারপরে আমাকে বলতে হবে যে তার এই এই জায়গাটা আমি চাই না বা না না করি। এটা আসলে বলাটা রাইট। ঠিক। আচ্ছা, আমরা একটু শুরু থেকে ঘুরে আসি। আচ্ছা, রিগান ভাই কিভাবে এই অভিনয় জগতে আসলো? এইটা মানে যদিও এটা অনেক আগের থেকে শুরু করতে হবে, কিন্তু কথাটা একটু সংক্ষিপ্ত আকারে বলি। না, আমি বড় হয়েছি বাগেরহাট শহরে। বাগেরহাট শহরে বড় হয়েছি মিনস হচ্ছে আমার মা জব করতো বাগেরহাটে। তো সরকারি চাকরি করতেন, এই কারণে আমরা ওখানেই, আমি স্কুল এবং কলেজ ইন্টারমিডিয়েট আমরা ওখানে করা, তারপরে আমি ঢাকায় আসছি। তো আমি যখন শুরুতে আমি 6-7-এ যখন পড়ি, তখনই আমি হচ্ছে ক্রিকেট একাডেমিতে ভর্তি হই, এবং 9 পর্যন্ত আমি ক্রিকেট খেলি। 9 না, 10 পর্যন্ত। ইন্টারমিডিয়েটেও আমি ক্রিকেট খেলছি। তো ওই 9 পর্যন্ত আমি একাডেমির হয়ে খেলছি, এবং আমি বাগেরহাট শহরে সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন আমার খেলা ক্রিকেট। তো ফার্স্ট ডিভিশন যখন আমি থার্ড বার খেলতে যাই, তো এই খেলার মাঝে, টুর্নামেন্টের মাঝে প্র্যাকটিস সেশনে আমার এই আঙুলে একটা ফ্র্যাকচার হয়। এরপর থেকে আমি খেলাটা আর কন্টিনিউ করতে পারিনি। সো ওই টাইমে আমি খুব, আপনি কি বোলার ছিলেন নাকি কোন ডিপার্টমেন্টে খেলতেন? আমি অলরাউন্ডার ছিলাম। তো আমি যখন এই খেলাধুলো আমার বাদ হয়ে গেল, আমার তো রেগুলার 6-7 থেকে প্র্যাকটিস হচ্ছে। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ব্যাগ নিয়ে মাঠে চলে যাওয়া। তো আপনি জানেন ক্রিকেটাররা এটাই করে। 3টা থেকে শুরু হয়, ওয়ার্ম আপ শুরু হয়, তারপরে আস্তে আস্তে নেট প্র্যাকটিস সব করতে থাকে সন্ধ্যা পর্যন্ত। আমার ওইটাই প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসটা যখন এই যে ফ্র্যাকচার হলো হাত, তারপর থেকে তো আর হলো না, এবং বাসা থেকে আমাকে আর খেলাধুলার দিকে দিল না। আমি খুব হতাশ হয়ে পড়লাম যে এই টাইমটা আমার মোটেই কাটে না, কোনোভাবেই কাটে না। কারণ হচ্ছে যে আমি যেই টাইমটায় মাঠে ছিলাম সেই টাইমটা আমার এখন ওই, আমার একটা এলাকার ছোট মাঠ ছিল, ওই মাঠে পোলাপান খেলে আর আমি বসে বসে দেখি, এছাড়া আমার আর কোনো কাজ নেই, কারণ আমি তো আমার হাত দিয়ে খেলাও সম্ভব না। তাই আমি বলে দেখে দেখে এর মধ্যে আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে তপন। তো ও আমাকে বলে যে কি তুই এখানে বসে কি করিস? আমি কি করবো, আমার তো কোনো কাজ নাই, আমি এখানে ওদের খেলা দেখি বসে বসে। বোরিং লাগে না? হ্যাঁ, বোরিং তো লাগবেই। আমি আগে যেটা করতাম সেটা এখন পারতেছি না, বসে বসে খেলা দেখতেছি পোলাপানের, আমার নিজের কাছে খারাপ লাগে। তাহলে আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তুই আমার সাথে একটা জায়গায় চল। কোন জায়গায়? এই বাজারের মধ্যে একটা জায়গা, আমরা একটা জায়গায় গান বাজনা করি। আচ্ছা, গান বাজনা করি, হ্যাঁ গান বাজনা তো ভালোই লাগে, ছোটবেলা থেকে গান বাজনা, এটা তো সবাই একটু ইন্টারেস্ট ফিল করে। আমিও ওর সাথে গেলাম, গিয়ে দেখলাম যে একটা জায়গায় ওরা এরম বসে বসে ঢোল, তবলা, করতাল আছে, বাজায়, গান গায়। আমিও একদিন 2 দিন যাওয়ার পরে আমিও গলা মিলাইলাম। তো ওখানে দেখলাম যে 2 দিন 4 দিন পরে যে ওরা সংলাপ বলে। মানে সংলাপ তো তখন আর বুঝতাম না, তখন দেখতাম যে ওরা যেন কি বলে আর কি, একটা কাগজে লেখা, ওটা বলতে থাকে। তাই আমি পরে বললো যে এটা হচ্ছে আমাদের নাটক, এটা থিয়েটার, এটা একটা থিয়েটার। থিয়েটারের দলের নাম হচ্ছে রুদ্র নাট্য দল। বাগেরহাটে 2টা থিয়েটারের দল আছে, একটা হচ্ছে বাগেরহাট থিয়েটার, একটা হচ্ছে রুদ্র নাট্য দল। তা আমি রুদ্র নাট্য দলে কাজ করেছি। তো তখন আমার এক বড় ভাই বললো, এই তুমি যে প্রতিদিন এসে এসে বসে থাকো, কেন আসো? ভাই আমি তো জানি না কেন আসি, আমি তপন নিয়ে আসছি এই কারণে আমি এই গান বাজনা করি, ভাল লাগে। গান, শুধু গান বাজনা করলে তো হবে না, আমাদের এখানে নাটক করি, আমাদের সামনে একটা শো আছে, তুমি করতে চাও?
আমি বললাম ভাই আমি তো কখনো করিনি। বলছে ঠিক আছে তুমি মুখস্থ করতে পারো? আমি বললাম, হ্যাঁ পারি। আচ্ছা ঠিক আছে তুমি এই পেজটা নাও, এই পেজের এই সংলাপগুলো, এই ক্যারেক্টারের সংলাপগুলো মুখস্থ করে আসবা। আমি তো পড়াশোনা যেভাবে মুখস্থ করি ওইভাবেই মুখস্থ করে চলে আসছি। এটা বলছে "হ্যাঁ, মুখস্থ করছো?" হ্যাঁ করছি। দাঁড়াও তো, দাঁড়ায় মুখস্থ বলো। তুমি মানে বলো এটা, আর তোমার পাশে আরেকজন দাঁড়াবে, ওর সাথে কথা বলো। কিন্তু আমার আসলে সংলাপ ওইভাবে তো ডেলিভারি হচ্ছিল না, আমার কিন্তু সংলাপ মুখস্থ বলছিল। পরে আস্তে আস্তে বুঝলাম যে ও আচ্ছা এটা এইভাবে নাটক হয়, থিয়েটার হয়, এইভাবে আমার ইনভলভ হওয়া বাগেরহাট থেকে। এরপরে ইন্টার শেষ করার পরে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি প্রাঙ্গণে মোড়ে জয়েন করি। প্রাঙ্গণে মোড়ে কাজ করি মোটামুটি 2007 সাল থেকে। 7 থেকে লাস্ট 2019 পর্যন্ত, বোধহয় 19 বা 20 পর্যন্ত, করোনার আগ পর্যন্ত আমি প্রাঙ্গণে মোড়েই কাজ করি। এরপর আর প্রাঙ্গণে মোড়ে কাজ করা হয় নাই, সময় সময় সবকিছু মিলিয়ে। এখন আমি এর মধ্যে একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে 2014-তে একটা সার্কুলার আসে যে অভিনয়কে পেশাগতভাবে যারা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করুন। আমরা আহ, একটা নতুন টেলিভিশন আসছে, সেই টেলিভিশনের জন্য আমরা অভিনেতা অভিনেত্রী নিচ্ছি। তখন আমি ওখানে অ্যাপ্লাই করি, দীপ্ত টেলিভিশনে। ওইখানে অ্যাপ্লাই করার পরেও ওখানে আমি সিলেক্ট হই। আমরা সম্ভবত 42 জন ওখানে সিলেক্ট হয়েছিলাম। তো আমাদের নিয়ে 3 মাসের একটা ওয়ার্কশপ করে। এর আগে আমি ওয়ার্কশপ করছি থিয়েটার করার জন্য, যে ওয়ার্কশপগুলো করে ওই ওয়ার্কশপগুলো করছি। এই প্রথম আমি ক্যামেরার সামনে কাজ করার ওয়ার্কশপটা করলাম 3 মাসের দীপ্ত। এটা দিয়ে আমি ক্যামেরার যেই কাজের যে প্যাটার্ন, অ্যাঙ্গেল সবকিছু মিলায় এইগুলো আমি ওখান থেকে মোটামুটি একটা শিখলাম। এরপরে আমাদের ওয়ার্কশপ শেষ হওয়ার পরে দীপ্ত থেকে আমাদের এই 42 জনের মধ্যে অনেকেই কাস্টিং করে। আমি পালকিনি নামে একটা সিরিয়াল ছিল, ওই সিরিয়ালে আমি লিড এন্টি ক্যারেক্টারটা আমি করি। যদিও আমার আগে এটা আরেকজন করতো, সে আমেরিকায় চলে যায়। চলে যাওয়ার পরে ওখানে ওই ক্যারেক্টারটাই কে করতো? এটা করতে হচ্ছে হীরা ভাই, প্রাচ্যনাটের হীরা ভাই করতো। হীরা ভাই যখন আমেরিকায় চলে গেল, দেন দীপ্ত থেকে আমাকে কল করলো যে এই ক্যারেক্টারটা সম্ভবত হীরা ভাই 13 বা 14 পর্ব পর্যন্ত সে শুট করছে। এরপরে আমি 750 পর্ব পর্যন্ত ওই ক্যারেক্টারটা আমি প্লে করেছি। এইভাবে হচ্ছে আমার এই মিডিয়াতে বা থিয়েটারে এইভাবে ইনকাম হওয়া। মানে একটা নাটকের 750 পর্ব করলেন, এইটার ইম্প্যাক্ট পরে কি হয়েছিল? আপনার ক্যারেক্টারের নাম কি ছিল? কুদ্দুস। কুদ্দুস। তো কুদ্দুসের ইম্প্যাক্ট কি? কুদ্দুসের ইম্প্যাক্ট মানে কুদ্দুসের ইম্প্যাক্ট বলে শেষ করা যাবে না। এইটার ইম্প্যাক্ট এত যে আমার মহল্লায়, আমি যে মহল্লায় থাকি ঢাকা শহরে, ওখানে আমাকে সবাই ওই ক্যারেক্টারই এখনো চেনে। এরপরে অনেক কাজে তারা দেখছে, কিন্তু ওইটা তারা ভুলতে পারে না। তারা বলে যে ভাই ওই ক্যারেক্টারটা আপনি যে, আপনাকে যে দেখছিলাম ওটা অসাধারণ ছিল, অন্যরকম ছিল। মানে ওই ক্যারেক্টারটা এতদিন আমি ওই ক্যারেক্টার সাথে বসবাস করেছি যে ওই ক্যারেক্টারটা আসলে আমিও খুব ফিল করতাম, এখনো করি। ওই ক্যারেক্টারটা আমি এখনো ফিল করি। কত বছর হয়েছে শুটিং? 3 বছর? কোনটা? কুদ্দুস, এই পালকি সিরিয়ালটা? 1.5 বছর। 1.5 বছর। 1.5 বছর ওইটা আমি এখনো ফিল করি, ওই ক্যারেক্টারটা আমি এখনো ফিল করি। এবং ওইখানে একজন ডিরেক্টর ছিল ইন্ডিয়ান, তার নাম কি? নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, অজয় কুণ্ড? মেবি, আমি এখন ঠিক মনে নাই। তবে সে আমাকে খুব হেল্প করছিল মানে ক্যারেক্টারটা ব্রিফ করার ক্ষেত্রে। এবং ওই টাইমে তো আমিও প্রথম প্রথম ক্যামেরার সামনে কাজ করছি, এত বড় একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা আসলে আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল। সে আমাকে অনেক হেল্প করছে যে এই ক্যামেরার সামনে কাজ করার জন্য। এবং আর আপনি যে জানবেন অবশ্যই যে মেগা সিরিয়ালে যেটা হয়, এত বড় বড় স্ক্রিপ্ট, 2-3 পাতা স্ক্রিপ্ট, ওইটা মুখস্থ করে ওইটা প্লে করা, ওটা প্রথম প্রথম আমার খুবই কষ্ট হচ্ছিল। পরে আস্তে আস্তে যখন কিছু কৌশল আমাকে দাদা প্লাস অন্যরা যখন শিখাই দিল, আস্তে আস্তে আমি ওইটা মানে ওইটা পরে আমার এই সুযোগে একটা কোশ্চেন করেই ফেলি আপনাকে, 2 পাতার সিন মুখস্থ করার কৌশল কি? আচ্ছা, এটা হচ্ছে যে সিনের মধ্যে, সিনগুলোর মধ্যে কি পয়েন্ট থাকে কিছু, যেই কি পয়েন্টগুলা রাইটারও ওই কি পয়েন্টগুলো মাথায় নিয়েই স্ক্রিপ্টটাকে দাঁড় করায় বা সিনটাকে দাঁড় করায়। তো আমি যদি এই স্ক্রিপ্টটাকে, ওই সিনটাকে যদি আমি একটু বেশি বেশি করে রিভাইজ করি, ধরেন 3 বার 4 বার, মানে পুরো সিনটাই 3 বার 4 বার যদি আমি পড়ি, তাহলে ওই কি পয়েন্টগুলো বের হয়। প্রথমবার পড়লেই বের হয় না, সেকেন্ড বার থার্ড বার
যতবার বেশি পড়া যায় তত ওই কি পয়েন্টগুলো আরো বেশি বের হয়। সো আমাকে ওই দাদা আমাকে ওইভাবেই ট্রেন করছিল যে তুমি এটা 3বার অ্যাটলিস্ট পড়বা, সিন করার আগে অ্যাটলিস্ট 3বার পড়বা। 3বার পড়ার পরে ওই কি পয়েন্টগুলো তুমি আন্ডারলাইন করবা, কি পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তুমি ওই কি পয়েন্ট পর্যন্ত আগে আসবা অ্যাক্টিং করে, দেন ওই কি পয়েন্ট ধরে আবার আরো সামনের যেই ওই প্যারাটা আবার শেষ করবা, দেন আবার শেষ করার পর যেমন আমরা কিউ, যেমন আপনি আমি যে কথা বলি, আপনি আমাকে যে একটা কিউ দেন, এই কিউ নিয়েই তো আমি কথা বলি। সো ওই যে কি পয়েন্ট গুলো হচ্ছে তোমার কিউ, ওখানে তোমাকে কেউ কিউ দিবে না, বাট ওই কি পয়েন্ট পর্যন্ত যখন তুমি আসতে পারবা তখন দেখবা তুমি একটা অটো ইয়া পাচ্ছ, অটো লাইন আপ পেয়ে যাচ্ছ পরের গল্পটা, মানে পরের যেই ব্যাপারটা তুমি বলবা বা যে ব্যাপারটা পর্যন্ত তুমি আসছো এর পরের ব্যাপারটা ওই কি পয়েন্টেই তোমাকে আরো আগায় দিবে সামনে। এইটা এই কি পয়েন্ট গুলো বাই করে ওগুলো মাথায় রাখতে, হ্যাঁ ওই কি পয়েন্ট গুলো মাথায় এক্স্যাক্টলি ডায়লগ হুবহু বলতে হতো না, কি পয়েন্ট গুলো ঠিক রেখে ডায়লগ বলতে হ্যাঁ না না কি পয়েন্ট গুলো মাথায় রাখতে হইতো, আবার ওই ওই সংলাপ গুলো আবার ওই ওনাদের তো ওনারা তো অনেক অ্যানালাইসিস করে স্ক্রিপ্ট লেখে, যারা ওই যে মেগা সিরিয়াল গুলা যেটা করে, মানে আমাদের এখানে সিরিয়ালের কথা বলছি না, মানে ওই কলকাতার যে মেগা সিরিয়ালের যে প্যাটার্ন, পালকি তো ওই প্যাটার্নের ছিল। তো ওই যে প্যাটার্নটা, ওই প্যাটার্নে ওরা সংলাপগুলোকে আবার খুব ইয়া করে, সংলাপ বুঝতে মিস পারছি। করা যাবে না, সংলাপ মিস করা যাবে না, কারণ হচ্ছে কি এই সংলাপটা ওই রাইটার অনেক ভেবে লিখছেন, ওই রাইটারের ইয়াটাও রাখতে হবে। তো ওই কারণে এই সংলাপগুলো মনে রাখতে হতো, এবং ওই সংলাপগুলো, এবং এটা প্র্যাকটিস,